সংস্কারের নির্বাচন বাধাগ্রস্ত করবে, দেশকে অস্থিতিশীল করবে তেমন সংস্কার চায় না বিএনপি। ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি সরকার, বললেন রিজওয়ানা হাসান। বিচার ও সংস্কার কাজে প্রতিবন্ধকতার অভিযোগ। টমেটো ও পেঁপের দাম কিছুটা বাড়তি থাকলেও অন্যান্য সবজির দাম স্থিতিশীল। ক্রেতা কম, মাছের বাজারে, মশলার বাজারে ভিড়। এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করল ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে থাকছে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি একথা জানান। রিজওয়ানা হাসান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। ফাহিম ইউসুফের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উল্লেখ করেন গণহত্যার বিচার ও নানাবিধ সংস্কারের কথা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। এর বাইরে এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। এর আগে অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। 3রা জুনের মধ্যে হয়তো আমাদের একটা কর্মপরিকল্পনা অন তুরাগ ফাইনাল হবে এবং বাকি 3টা নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং বালু, এগুলোরও কর্মপরিকল্পনা ফাইনাল করে এডিবির যে একটা মেইন রিভার রেস্টোরেশন প্ল্যান আছে তার সাথে সংযুক্ত করে দেব। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে গারোদের ভূমি জটিলতা নিরসন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো। আগামী 24 মে মধুপুরের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে বনের নির্দিষ্ট জায়গা উদ্ধার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করবেন প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে দ্রুত নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে দৃষ্টান্ত স্থাপনেও আহ্বান জানান তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে করা হয় জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও শীর্ষক মুক্ত প্রতিবাদ সভা। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নব্য ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, এর বাইরে আমরা কোনোদিনও সেটা মেনে নিব না। সেই জন্য আমরা রাস্তায় রাজপথে নেমে আমাদের দাবি ইনশাআল্লাহ আমরা মেনে নিবই। এটাই হোক আমাদের আহ্বান। জনগণ জাতীয় নির্বাচন নিয়ে অতীতে যেমন কোনো টালবাহানা সহ্য করে নাই, বর্তমানেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা ষড়যন্ত্রকারীদের ছাড় দেবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস
এখন আপনার প্রতি বর্তায়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান অতিথির বক্তব্যে দেশে যে অস্থিরতা চলছে তা কারা করছে সেই প্রশ্ন রেখে বলেন, এই অস্থিরতার দায়ভার বিএনপি নেবে না। আপনার সেচি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই, কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব পত্রিকা টেলিভিশন আমার মনটা বড় খারাপ হয়েছে, এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস আপনি কি সেই পথে ঢুকে ফেলেছেন? পারেন না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয়ে আমরা জানতে চেয়েছি। এছাড়া তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন, কাদের কান কথায় এখনো নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি ক্ষমতা এলে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সকল দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চোয়া এলাকার জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাতে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়ভার বিএনপি গ্রহণ করেছে বলে জানান তিনি। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। দেশের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার বিরাজ করেছিল উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এরই মধ্যে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে ভেরিফাইড ফেসবুক আইডিতে কোরআনের আয়াত পোস্ট করেন তিনি। পোস্টে লেখেন, আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। জনগণকে গুজবে কান দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করে সচেতন থাকার আহ্বানও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়। রাজধানীর পল্লবীতে সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের 4-এর একটি দল গতকাল রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও সিএনজি উদ্ধার করে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। এ সময় তিনি জানান, 6 থেকে 7 জনের একটি গ্রুপ সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে 15 মে সন্ধ্যায় যাত্রী সেজে শ্যামলী থেকে সিএনজিতে উঠে পড়ে। তারপর 60 ফিট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে পল্লবী এলাকায় সিএনজি চালক আব্দুল মজিদ বাচ্চুকে হত্যা করে পল্লবীতে লাশ ফেলে পালিয়ে যায়। এদিকে সাভারে রং মিস্ত্রি শাহিন হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদি হাসানকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেফতার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় গুলি করে হত্যা করে মেহেদি। সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহায়তায়
এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই। এই তথ্য পাওয়ার পরে গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইং এর টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। রাজধানীতে সবজির দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি ফিরেছে নগরবাসীর। মাংসের বাজার রয়েছে স্থিতিশীল, মাছের বাজারে ক্রেতাদের সংখ্যা কম। এদিকে এলাচের দাম বাড়তি থাকলেও অন্যান্য মশলার দাম রয়েছে স্থিতিশীল। বাজার সিন্ডিকেট বন্ধ, বাজার মনিটরিং থাকলে স্বাভাবিক দামেই মিলবে নিত্যদিনের পণ্য। HML-এর রিপোর্ট। রাজধানী কারওয়ান বাজারে সবজির দাম রয়েছে সহনীয় পর্যায়ে। টমেটো, পেঁপে ও শসার দাম বাড়তি থাকলেও কমেছে অন্যান্য সবজির দাম। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। চিচিঙ্গা 40, সব মাল 40-30 টাকা কেজি। ঝিঙ্গা আছে 50 টাকা, 40 টাকা। 1 কেজি ভেন্ডি 30 টাকা, তারপরে বটবড়ি 1 কেজি 50। সবজি সহ অন্যান্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। যথেষ্ট কম দাম আছে, মানে যা নাকি আপনাকে নিম্নমানের মানুষ তারা আপনার গিয়া মানে তাদের বাজার হাট করতে এখন কোনো সমস্যা হবে না। কারণ বাজার তুলনায় মোটামুটি একটু রিজনেবল আছে, কিন্তু কারণ বাজার থেকে বাইরে হইলে পরে আর সেটা হাতের নাগালে বাইরে চলে যায়। বিশেষ করে পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা সবকিছু মোটামুটি 50 টাকার নিচে আছে। এদিকে এলাচির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্য মশলার দাম। ঈদুল আজহাকে সামনে রেখে মশলার বাজারে ভিড় লক্ষ্য করা যায়। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলে দাম নিয়ন্ত্রণ থাকবে। লবঙ্গ, গোলমরিচ, জৈত্রিক, জায়ফল, মশলা আইটেম যেগুলি এগুলি বাজার ঠিক আছে, তো এলাচির দামটা একটু বেশি আছে। চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমলেও পোলাওয়ের চালের দাম রয়েছে নিয়ন্ত্রণে। গরু ও মুরগির মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে কমেছে ক্রেতাদের সংখ্যা। HML, দেশ টিভি, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir থেকে এই তথ্য জানায়। 157 স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। মঙ্গলবারের মধ্যে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল 9টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি। এতে ডুবতে শুরু করেছে হাওর। লোকালে পানি ঢোকারও আশঙ্কা রয়েছে। এ নিয়ে চিন্তিত হাওর ও নদী পাড়ের মানুষজন। বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে গেল বৃহস্পতিবার আলোচনা